লেখা তো দেখতেছো না? হ্যাঁ ভাই, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমাদের আজকে যে অধ্যায়টা করাবো সেটা হলো সিকিউরিটি সুদ খাতে আয়। গত ক্লাসে একটু বুঝাই দিয়েছিলাম, আজকে আবার একটু বুঝে আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে, ছকটা আমরা বুঝিয়ে দিই আবার। এটা আমাদের অধ্যায় নাম্বার 3। এখান থেকে পার্ট বি তে অঙ্ক আসবে 4 মার্কের জন্য। তো আমরা প্রথমেই বলছিলাম যে সিকিউরিটি সুদ খাতে আয়ের প্রথমে বসাইতে হয় করদাতার নাম, প্রশ্নে করদাতার নাম দেওয়া থাকবে। এরপরে আয় বর্ষ কর বর্ষ বসাইতে হয়, এটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। কোশ্চেনে আয় বর্ষ কর বর্ষ কত দেওয়া আছে তার উপর। কোশ্চেনে যে কোনো একটা দেওয়া থাকবে, হয় আয় বর্ষ অথবা কর বর্ষ। তো আয় বর্ষ যেটা হবে তার পরবর্তী বছর কর কর বর্ষ হবে। অর্থাৎ কোশ্চেনে যদি বলে যে 18-19 সাল আয় বর্ষ, তাহলে আমরা লিখবো 19-20 কর বর্ষ। অর্থাৎ আমাদের আর্থিক বছর অনুযায়ী হিসাবটা হবে, অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত হিসাব করা হয়। তো এরপরে আমরা যাই সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়। তো সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয়ের সময় আমাদের প্রথমে এই টাইটেলটা দিয়ে নিতে হবে, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22 এবং 23। ঠিক আছে, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22 এবং 23। কেউ যদি একটা ধারা দিতে চাও তা হবে 22টা অবশ্যই লিখতে হবে, 23টা চাইলে দিতে পারো, না দিলেও দিতে পারো, সমস্যা নেই। প্রতিটা অঙ্কতেই কি এইভাবে এই 22 হ্যাঁ, ও এরকম 23 বা না। যে কোনো একটা লিখতে এ- হবে? হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করো সবগুলোতেই। ঠিক আছে। তো আমাদের প্রথম যেটা সেটা হলো সিকিউরিটি সুদ খাতে আয়ের। আমরা বলছিলাম সিকিউরিটি সুদ খাতকে দুইটা ক্যাটাগরিতে প্রথমে ভাগ করা হবে, ক এবং খতে। কতে বলছিলাম সরকারি সিকিউরিটির সুদ, আর খতে বলছিলাম বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তো সরকারি সিকিউরিটির সুদ আবার দুই ধরনের ছিল। এক ছিল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, তারপরে ছিল করযোগ্য সরকারি সিকিউরিটির। আবার এর মধ্যে দুইটা ভাগ আছে, এক হলো করবাদ সরকারি সিকিউরিটির সুদ, আর একটা হলো আমাদের কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ। ঠিক আছে। তো আমরা যদি কোশ্চেনে দেখি যে লেখা আছে কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা মনে করো লেখা আছে, তো আমরা কি লিখবো, 1 নাম্বার দিয়ে লিখবো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা। সেখান থেকে বাদ দিব আমরা অকরধার্য সম্পূর্ণ। অকরধার্য সম্পূর্ণ বলতে যে আমি যেই টাকাই এখানে লিখছি না কেন প্রথম করে, সম্পূর্ণ টাকাই আমরা বাদ দিয়ে দিব যখন দেখবো অঙ্কের মধ্যে লেখা আছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। তখন এটা লিখে লিখবো বাদ অকরধার্য সম্পূর্ণ। অকরধার্য মানে কোনো টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে না ওই টাকার উপর। এই জন্য ওই টাকাটাকে আমরা লিখতে হয় অকরধার্য, অর্থাৎ করযোগ্য যেই টাকাটা, কর অযোগ্য যেই টাকাটা। ঠিক আছে। এরপরে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ আছে, অর্থাৎ সরকারকে যেই সিকিউরিটির উপর ট্যাক্স দিতে হয়, যেই সিকিউরিটির আয়ের উপর। তো এটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো করবাদ সরকারি সিকিউরিটির সুদ, একটা হলো কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ। তো করবাদ সরকারি সিকিউরিটির সুদ যদি আমরা প্রশ্নের মধ্যে পাই, তাহলে এখানে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা কি, যে প্রশ্নে যে সুদটা দেওয়া থাকবে তাকে 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ করবো আমরা। ঠিক আছে, কর বাদ সরকারি সিকিউরিটির সুদ, এটা যদি কোশ্চেনে থাকে, কোশ্চেনে যেই টাকাটা দেওয়া থাকবে প্রাপ্ত সুদ, তাকে 100 দিয়ে গুণ 80 দ্বারা ভাগ করব। এটাকে বলা হয় সুদের মোটাঙ্কিতকরণ। ঠিক আছে, প্রশ্নে যেই সুদটা দেওয়া থাকবে, এই যে এই নামে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ, আমাদের প্রশ্নে যদি কর বাদ সরকারি সিকিউরিটির সুদ বললো যে 8,000 টাকা, তাহলে আমাদের বুঝতে হবে ওই সুদটা নিট সুদ দেওয়া আছে। ঠিক আছে, নিট বলতে ওইখান থেকে কিছু টাকা কেটে রেখে তারপরে তোমাকে দিছে। ঠিক আছে, সরকার কিছু টাকা ট্যাক্স কেটে রেখে তোমাকে দিছে। তো ওই পুনরায় ওই যেই টাকাটা কাটলো ওইটা সহ কত ছিল সেটা বের করার নিয়ম হচ্ছে এরকম, যে 100 দিয়ে ভাগ 80 দ্বারা ভাগ, এই 100 দিয়ে গুণ 80 দ্বারা ভাগ। এখন এই 80 কোথা থেকে আসলো, সরকার উৎসস্থলে, অর্থাৎ যেইখান থেকে তুমি আয়টা করতেছো সেখান থেকেই তোমার 20% ট্যাক্স আগেই কেটে রেখে তারপরে তোমাকে টাকা দিছে। এই জন্য এখানে লেখা হয়েছে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ। তো আমরা এখানে করতেছি সিকিউরিটি সুদ খাতে মোট আয়, অর্থাৎ এইখানে মোট সুদটা আমরা শো করবো, নিট সুদ শো করবো না। ঠিক আছে, মোট থাকলে ওটাকে মোট, নিট থাকলে ওটাকে মোটে কনভার্ট করে নেব। আর নিট সুদকে মোট সুদে রূপান্তর করাকে বলা হয় সুদের মোটাঙ্কিতকরণ। তোমাদের 1 মার্কের কোশ্চেন আসে সুদের মোটাঙ্কিতকরণ কি, তখন আমরা বলবো যে নিট সুদকে মোট সুদে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় সুদের মোটাঙ্কিতকরণ। এটা কি এইভাবে সবসময় তাই 20% কমাতে হবে নাকি? হ্যাঁ, এটা 20% কাজ হয়, এটা কর বাদ সরকারি সিকিউরিটি সুদের ক্ষেত্রে। ঠিক আছে। তো এরপরে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, এটা প্রশ্নে ডিরেক্ট দেওয়া থাকবে, আমরা ডিরেক্টই বসাই দিব, বসে আমরা নিচে ব্যালেন্সটা বসাবো। এরপরে এই সিকিউরিটি গুলা ক্রয় করার জন্য বিভিন্ন খরচ হইতে পারে, দুই ধরনের খরচ বলছিলাম আমরা গত ক্লাসে।
আদায় খরচ, অর্থাৎ ব্যাংক থেকে তুমি যদি সুদ আদায় করতে যাও বা ব্যাংক তোমার সুদটা যদি আদায় করে দেয়, তাহলে ব্যাংক তারা কিছু টাকা চার্জ করবে বা কমিশন নেবে। ঠিক আছে, এটা তোমার আয়ের বিপরীতে খরচ, এই খরচটা তোমার ওই আয়ের থেকে বাদ দিতে হবে। এরপরে সিকিউরিটি ক্রয়ের জন্য ঋণকৃত মূলধনের সুদ, অর্থাৎ তুমি সিকিউরিটি কিনবা, তোমার যদি কোনো টাকা শর্ট পড়ে বা কারো কাছ থেকে তুমি ঋণ নিয়ে সিকিউরিটি কেনো, ওই ঋণের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ওই ঋণের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। তো এটাকে আমরা কি বলবো, এটা তোমাদের জন্য খরচ। তো এই জন্য আমরা এটাকে লিখবো সিকিউরিটি ক্রয়ের জন্য ঋণকৃত মূলধনের সুদ। প্রশ্নে থাকলে আসবে, না থাকলে এই এন্ট্রিটা আসবে না। এই দুইটা খরচ আমরা যোগ করে আমরা ফার্স্ট কলামে বসালাম। তো এই আয় থেকে এই ব্যয়টা আমরা বাদ দিয়ে আমরা পাইতেছি কি, যে মোট যে আয়টা সেটা। এরপরে আমরা বাণিজ্যিক সিকিউরিটিতে যাব। বাণিজ্যিক সিকিউরিটি প্রশ্নে বলা থাকবে কর বা বাণিজ্যিক সিকিউরিটির সুদ, অথবা বলা থাকবে ইসলামী ব্যাংকের ঋণপত্রের সুদ। তো এই দুইটা নামে থাকলে তখন এটাকেও মোটাঙ্কিত করতে হবে। মেন কথা, কর বাদ লেখা থাকলে এবং তার যদি সুদ দেওয়া থাকে তাহলে আমরা মোটাঙ্কিত করব। যদি সেটা সরকারি সিকিউরিটি হয় তাহলে 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ, আর যদি বাণিজ্যিক হয় বা ইসলামী ব্যাংকেরটা হয় তাহলে 100 দিয়ে গুণ 95 দিয়ে ভাগ করে তারপরে টাকাটা বসাবো। ঠিক আছে ভাই, এখন মোটাঙ্কিত বলতে কি এখানে যে এই টাকাটা বাদ দেওয়া হয়েছে ওইটাকে বোঝাচ্ছে? না, মোটাঙ্কিত বলতে যে টাকা বাদ দেওয়ার পরে যেই টাকাটা আমাদের পোস্টের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হলো টাকা বাদ দেওয়ার পর। 5% টাকা কাটার পরের টাকা দেওয়া থাকে প্রশ্নে, 5% টাকা কাটার পরের টাকা দেওয়া থাকবে। ঠিক আছে, ওইটাকে আমাদের 100% কনভার্ট করতে হবে। আবার যে কাটার আগে কত ছিল ওইটা জানার জন্য এই কাজটা করা হয় এখানে। তো এরপরে আসি জিরো কুপন বন্ডের সুদ। জিরো কুপন বন্ডের সুদ, জিরো কুপন বন্ডের সুদ থেকে বাদ দিতে হবে কি, অকরদার্য সম্পন্ন, অর্থাৎ জিরো কুপন বন্ডের উপর সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, তো এই জন্য জিরো কুপন বন্ড যা আসবে ওখান থেকে সম্পূর্ণ টাকাই আমরা বাদ দিয়ে দিব। তার মানে দুইটা জিনিস মাথায় রাখবো এই চ্যাপ্টারে, যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য, এই যে 1 নম্বরে যেটা শিখছি। আর এখানে বাণিজ্যিকের 2 নম্বরে শিখলাম যে জিরো কুপন বন্ড যদি থাকে তাহলে সেটাও সম্পূর্ণ অকরধার্য। এরপরে থাকতে পারে অন্যান্য অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বা ঋণপত্রের সুদ বা মিউনিসিপ্যাল ঋণপত্রের সুদ, অথবা থাকতে পারে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, অর্থাৎ সরকার যে সিকিউরিটিতে অনুমোদন দেয় না ওই সিকিউরিটির সুদও এখানে কাউন্ট হবে। ঠিক আছে, এই সব যোগ করে আমরা পেলাম সিকিউরিটির সুদ খাতে মোট আয়। বুঝতে পারছি, এটা হলো মোট আয় বের করলাম। তো এইখানে এখন আমরা যাই, প্রথম অঙ্কটা দেখলে একটু ক্লিয়ার হব বিষয়গুলা কিভাবে কি করছি। কিছু নোট আছে, নোটটাতে আমরা একটু পরে যাব। প্রথম আমরা অঙ্কটা দেখি। বলছে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব হান্নানের 2018-19 আয় বর্ষের জন্য সিকিউরিটি সুদ খাতে করযোগ্য আয় গণনা করো। ঠিক আছে, সিকিউরিটি সুদ খাতে আয় গণনা করতে বলছে। তো আমরা বলছিলাম যে প্রথমে অঙ্ক শুরুর ক্ষেত্রে কোম্পানির নাম লিখতে হয়, মানে করদাতার নাম লিখতে হয়, কে কর দিবে। করদাতা হলো এখানে জনাব হান্নান। ঠিক আছে, করদাতা জনাব হান্নান। এরপরে বসাইতে হয় আয় বর্ষ, কর বর্ষ। তো প্রশ্নের মধ্যে দেখো এই যে লেখছি কি 18-19 আয় বর্ষ, তো এই জন্য আমরা 18-19 আয় বর্ষ লিখছি। আর কর বর্ষ হবে তারা পরের আর্থিক বছর, অর্থাৎ 19-20। ঠিক আছে, আর কোন খাতের আমরা অঙ্ক করতেছি সেটা লিখতে হবে, সিকিউরিটি সুদ খাতে আয়, এই জন্য সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়ের আমরা ঘর করলাম। এরপরে আমরা যাব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা লিখবো কি, 1 নম্বরে যেটা আছে সেটা লিখবো কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত টাকা, 8,000 টাকা। তো এখানে আমরা 1 নাম্বার দিয়ে দেখো কি লিখছি, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত টাকা, 8,000 টাকা। এবং আমরা শর্ত পড়ছিলাম কি, যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ সম্পূর্ণ অকরধার্য, এই জন্যই দেখো এই যে বাদ লিখছি কি অকরধার্য সম্পূর্ণ কত টাকা, 8,000 টাকা। বুঝতে পারছি, করমুক্ত সরকারি সিকিউরিটির উপর সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, এই জন্য আমরা আয়টাকে শূন্য বানিয়ে দিছি, কোনো আয় দেখাইনি এখানে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে বলছে যে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 9,000 টাকা। অর্থাৎ তুমি এই বাণিজ্যিক সিকিউরিটি কিনছো, সেখান থেকে তুমি আয় পাইতেছো কত করে, 12% সুদে। অর্থাৎ একটা সিকিউরিটির মূল্য ছিল, তার উপর 12% করে তুমি প্রতি বছর সুদ পাইতেছো কত টাকা, 9,000 টাকা করে। তো এইখানে আমরা কোনো শর্ত পাই নাই যে কোনো কিছু মোটাঙ্কিত করা বা যোগ বিয়োগের কিছু পাই নাই, এই জন্য এটা ডিরেক্ট আমরা বসাই দেবো। আমাদের সূত্র অনুযায়ী লিখবো আমরা 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 9,000 টাকা।
এইখানে দেখো তাই করছি। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ কত? 9,000 টাকা। ঠিক আছে, এরপরে পরেরটা দেখি কি বলছে। 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য দেওয়া আছে 20,000 টাকা। আমরা বলছিলাম যে আমরা অঙ্ক করতেছি সুদ নিয়ে, ঠিক আছে, তো এখানে সব সুদ আসবে, আর কিছু আসবে না, মূল্য টুল্য কিছু আসবে না। তো যেহেতু মূল্য দেওয়া, ঠিক আছে, খেয়াল করে দেখবা পরীক্ষায় যেটা কি মূল্য নাকি সুদ। যদি মূল্য থাকে এই 20,000 টাকাকে আমরা সুদে কনভার্ট করে নিব, 18% সুদে যা আসে দেখবো। তাহলে 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 20,000 টাকায় 18%, 36,000 টাকা সুদ আসতেছে। তো এইখানেও আমরা কোনো রুলস পাই নাই যে এটা ডিরেক্ট বসানোর নিয়ম ছিল, এই জন্য ডিরেক্ট বসাই দিছি। ঠিক আছে, এরপরে আমরা শিখছিলাম জিরো কুপন বন্ডের উপর কি করতে হয়, অকরদার্য দেখাইতে হয় সম্পূর্ণ, অর্থাৎ জিরো কুপন বন্ডের উপর সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, এই জন্য এই টাকাটা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা জিরো দেখাবো। এই কারণে এখানে দেখো তাই করছি। জিরো কুপন বন্ডের সুদ 12,000 টাকা, অকরধার্য কত টাকা? 12,000 টাকা। মানে যা টাকা দেখা প্রশ্নে আছে পুরো টাকাটাই আমরা বাদ দিয়ে দেখাবো জিরো কুপন বন্ডের বেলায়। ঠিক আছে, এবং করমুক্ত সরকারি সিকিউরিটির বেলায়, এই দুইটা বেলায় আমরা সম্পূর্ণ অকরধার্য দেখাই দিই। তো আমাদের শেষমেশ আমাদের আয় কততে দাঁড়ালো? 12,600 টাকা আয় দাঁড়ালো। ঠিক আছে, এখান থেকে আমরা বলছিলাম কিছু আনুষঙ্গিক খরচ থাকতে পারে, সেই খরচগুলো আমরা বাদ দিব। তো আমরা দেখি প্রশ্নে কি কি খরচ আছে। প্রথমেই বলছে উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক 3,260 টাকা চার্জ করে। অর্থাৎ উপরে কি কি সুদ আদায় করছি আমরা? এই 8,000 টাকার সুদ, 9,000 টাকার সুদ, এখানে 3,600 টাকার সুদ, এখানে 12,000 টাকার সুদ। এই সবগুলো সুদ আদায় করার জন্য, অর্থাৎ এই 4টা সুদ আদায় করার জন্য ব্যাংক আদায় করে দিছে, এবং ব্যাংক কত টাকা চার্জ ধার্য করছে? 3,260 টাকা। ঠিক আছে, এখন ব্যাংক চার্জটা আমরা এখানে শো করব, লিখছি কি ব্যাংক চার্জ, এটা খরচ, এই জন্য কি লিখছি আমরা? বাদ অনুমোদনযোগ্য খরচ কত টাকা? 3,260 টাকা। প্রশ্নে 3,260 দেওয়া, আমরা এখানে 3,260 করলাম। এখন ভাগ করব কত দিয়ে এবং কেন ভাগ করবে এটাও বলতেছি। যে ভাগ করব হলো এই যে 8,000, 9,000, 3,600 এখানে সুদ বের হয়েছে, আর এখানে হলো 12,000, মোট সুদ হলো 32,600, যেটা আমরা গণনাকার যে দেখাই দিছি, যে এখানে দেখো। ঠিক আছে, ব্যাংক চার্জ যোগ্য সুদের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের আগে কি করতে হবে? আমি কি কি সুদ আদায় করছি সবগুলো সুদ আগে যোগ করতে হবে। 8,000 টাকা ছিল হলো এই যে এইটা, পরেরটা হলো 9, 8,000 ভুল ক্রমে দুইবার এসে পড়ছে, এটা কেটে দেই। 8,000, 9,000, 3,600, 12,000। এই যে দেখো 8,000, 9,000, এখানে 3,600 ছিল, আর এখানে 12,000। মোট আমার সুদ আদায় হয়েছে কত টাকার? 32,600। এখন ভালো করে বিষয়টা বোঝো যে 3,260 টাকা খরচ হয়েছে 32,600 টাকা আদায় করার জন্য। ঠিক আছে, ঐকিক নিয়মের মতো 1 টাকার জন্য কত, 100 টাকার জন্য কত, এরকম ভাবে কাজটা করবো। যে 3,260 টাকা সুদ খরচ হয়েছে আমি যখন 32,600 টাকার সুদ আদায় করছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সুদ আয় হিসেবে গণ্য করছি কত? 12,600। কোথায়? এই যে 12,600। তো আমরা কিন্তু সম্পূর্ণটাই খরচ দেখাইতে পারবো না। প্রশ্নে বলে দিছে ব্যাংক চার্জ 3,260 টাকা, কিন্তু এই 3,260 কিন্তু 32,600 টাকা আয়ের এগেনস্টে। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা আয় করছি সেইটার হিসেবে আমার কত আসে সেটা বের করতে হলে কি করতে হবে? যে মোট সুদকে, মোট ব্যাংক চার্জকে মোট সুদ দ্বারা ভাগ, আর যত টাকা আমি এইখানে আয় হিসেবে দেখাইছি তত দিয়ে গুণ করলে আমার অ্যাকচুয়ালি ব্যাংক চার্জ কত আমার খরচ হলো সেটা বের হবে। বুঝতে পারছি? মোট সুদকে, মোট ব্যাংক চার্জকে মোট সুদ দ্বারা ভাগ, আর আমার যত টাকা এখানে আমি আয় হিসেবে দেখাইছি, অর্থাৎ ওগুলো তো অকরধার্য হয়ে গেছে, মানে এই টাকাগুলোর উপর কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, এই জন্য এই ব্যালেন্স গুলো জিরো হয়ে গেছে। তার মানে আমি প্রকৃত পক্ষে আদায় করছি কত? 12,600। এই 12,600 1,260 টাকা সুদ খরচ আসতেছে। ঠিক আছে, এই হলো কাজ। আর লাস্ট আরেকটা খরচ আছে। এছাড়া 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য তিনি 8% সুদে 40,000 টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিছে, কত টাকা ঋণ নিছে? 40,000 টাকা ঋণ নিছে। কত পার্সেন্ট সুদে? 8% সুদে। কোনটা কেনার জন্য? 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র কেনার জন্য। অর্থাৎ এই যে 2 নাম্বার এন্ট্রিটা দেখতেছো, এইটা কেনার জন্য সে একজনের কাছ থেকে ঋণ নিছিল। ঠিক আছে, ব্যাংক থেকে ঋণ নিছিল।
এই যে এই সিকিউরিটিটা কেনার জন্য এই জন্য ইন্ডিকেট করে দিয়েছে, যেটা কোনটার জন্য ঋণটা নিয়েছিল সেটা এখানে বলে দিছে, যে এছাড়া 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র বা সিকিউরিটি ক্রয়ের জন্য তিনি কি করছে, 40,000 টাকা ঋণ নিয়েছে 8% সুদে। তাহলে 40,000 টাকা 8% সুদ খরচ নাকি, এই খরচটা আমরা এখানে শো করবো। 40,000 টাকা 8%, 3,200 টাকা। তুমি চাইলে এই ঋণের সুদটা এখান থেকে 9,000 থেকে বাদ দিয়েও দেখাইতে পারো, অথবা এখানে করতে পারো। আমাদের কাজ ইজি হবে সব সময় খরচগুলো শেষে রাখতে, সব আয়গুলো আগে রাখবো, আয় থেকে লাস্টের খরচগুলো বাদ দেবো, তাহলে ঝামেলা কম হবে। ওইখান থেকে বাদ দিলে তোমার আবার এই ব্যাংক চার্জে গ্যাঞ্জাম লেগে যাবে। কারণ কিভাবে গ্যাঞ্জাম লাগবে বলি, 9,000 থেকে তুমি যদি 3,200 বাদ দাও, তাহলে এখানে ব্যালেন্সটা কিন্তু কমে গেল। আর এখানে ব্যালেন্স কমে যাওয়া মানে এখানেও কিন্তু কমে গেছে। আর এখানে কম হওয়া মানে তোমার এখানে ভুল ক্রমে ভুলবশত তুমি এইটা গুণ দিয়ে ফেলবে, এখানে যেটা বের হবে তার মানে কি অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য যত খরচ আছে খরচগুলো আমরা সহজভাবে করার জন্য লাস্টে বাদ দিব, সব আয়গুলো আগে কাজ করে। ঠিক আছে, এই হলো আমাদের আয় থেকে এই ব্যয়টা বাদ দিয়ে লাস্ট পর্যন্ত আমাদের সিকিউরিটির সুদ খাতে মোট আয় বের করলাম আমরা 8,140 টাকা। এই 8,140 টাকার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই এই অঙ্কটা করে ফেলি একটু। ফার্স্ট প্রথম অঙ্ক তো এটা একটু খাতা কলমে করতে হবে, পরের অঙ্কগুলো আমি একটু আগায় যাব, সমস্যা নেই। সবাই খাতা একটু তোলো ফার্স্ট। সবাই অঙ্কটা তাড়াতাড়ি তুলে ফেলো, সলিউশনটা। কোশ্চেনটা আমি সলিউশনটা মনে দিয়ে দিছি আমি, না সমস্যা নেই, প্রথম অঙ্ক তো একটু খাতা কলমে করতে হবে, বাকিগুলো না হলে বুঝাই দিলাম, সমস্যা নেই। শেষ হলে বলো, কেউ কারো শেষ হলে। এই লেকচারটা শেষ করতে আমাদের 2 ক্লাস লাগবে, 2 ক্লাসে এই লেকচারটা শেষ হয়ে যাবে। ভাই শেষ। আপনি শেষ না কিন্তু ভাই, খাতা শেষ, বুঝছেন? স্যার হয়েছে তোলা। তো আমাদের কিছু টিকা আছে পরীক্ষায়, টিকাগুলো দিতে হয়, টিকা না দিলে মার্ক কিছুটা কমে দেয়, ফুল মার্ক দিতে চায় না স্যাররা, এই জন্য টিকাটা দিবা। আর ট্যাক্সের ম্যাক্সিমাম অঙ্কে টিকা দিতে হয়, টিকা না দিলে কিন্তু অনেক অঙ্ক অনেকভাবে করা যায়,
তো টিকাটা দেওয়া থাকলে ইজি হয়, ঠিক আছে। কিছু কিছু শর্ত আছে যেগুলো এক এক টিচার এক এক ভাবে মূল্যায়ন করে। তুমি যদি টিকা দেওয়া থাকে তাহলে সমস্যা নাই। তো এরকম ঝামেলাগুলো পাবা আরো সামনে, এখন পাবা না। যে কিছু কিছু টিকা অবশ্যই দিতে হয়, না দিলে কনফিউজ হয়ে যায় যে বিভিন্ন ওয়েতে একটা অঙ্ক করা যায়। ওগুলো আমরা পরে দেখবো যখন আসবে। তো আমরা টিকা কোনগুলো লিখবো, ওই যে করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ অকরধার্য, এটা লিখে দিব। জিরো কুপন বন্ডের সুদ আর সম্পূর্ণ অকরধার্য, দুই তিনটা টিকা দিয়ে দিব। আর এটা তো অবশ্যই লাগবে 3 নাম্বারটা, 3 নাম্বার ছাড়া তো আর আমি মোটায় বের করতে পারতেছি না। তো এখন আমরা যাব 2 নাম্বার অঙ্কে। আমাদের অঙ্ক মেবি 12টা টোটাল, তো প্রায় কাছাকাছি, একটার সাথে আর একটার মিল আছে। তো এখন আমরা পরের অঙ্কটাই যাই। 2 নাম্বার অঙ্ক। তো 2 নাম্বার অঙ্কে আমাদের বলছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব শরীফের 2018-19 আয় বর্ষের জন্য সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। অর্থাৎ 2018 এবং 19 আর্থিক বছরের আয় দেওয়া আছে। তো এই সালে সে আয় করবে, পরবর্তী সালে সে করবে, কর দিবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের নিয়ম কি, প্রথমে করদাতার নাম লেখা। করদাতা এখানে কে, নিম্নলিখিত জনাব শরীফ হবে। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, এটা শরীফ হবে, রাজীব হবে না, হ্যাঁ শরীফ হবে। তো এরপরে আমাদের আয় বর্ষটা লিখবো। আয় বর্ষ হলো 18-19 আর কর বর্ষ 19-20, অর্থাৎ আয় বর্ষ যা হবে পরবর্তী আর্থিক বছর হবে কর বর্ষ। এরপরে আমরা দেখব কি, ওই আগের মতো 10% কর মুক্ত সরকারি এটা কি কখনো করবর্ষ দেওয়া থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, ওই রকম আমরা পাবো সামনে। করও আচ্ছা, থাকতে পারে, আয়ও থাকতে পারে। তো একটা দেখে আর একটা বসাইতে হয়। তো কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কত টাকা, 5,000 টাকা। সরি, আমরা প্রথমে তো হবে এই করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ হবে। হ্যাঁ, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আছে 6,500 টাকা। তো 6,500 টাকা কিন্তু এটা কি যে সুদ সেটা কিন্তু ইন্ডিকেট করে নাই। যেমন এগুলোতে প্রত্যেকটা বলে দিছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, সবার সামনে সুদ লেখা আছে, ঠিক আছে। কিন্তু এটাতে কিন্তু সুদ বলে নাই। সুদ না বলা থাকলে আমাদের বুঝতে হবে এটা মূল্য দেওয়া, অর্থাৎ সিকিউরিটি আমি কিনছি কত দিয়ে সেইটা দেওয়া। অর্থাৎ 65,000 টাকা মূল্যের সিকিউরিটি, করমুক্ত সরকারি সিকিউরিটি যার নাম, এবং সেখানে সুদ পাওয়া যায় কত করে, 10% করে। তো আমরা কি করব, 65,000 টাকার উপরে 10% আগে সুদ বানাবো। তো দেখি আমরা প্রথমে কি করছি। ওই যে আমরা বলছিলাম সিকিউরিটি সুদ খাতে ধারা 22-23 লিখতে হয়। এরপরে কি লিখছি আমরা, প্রথমে যেটা ছিল ওইটা লিখছি, 10% করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 65,000 টাকা, এবং তার সুদ আসতেছে কত, 6,500 টাকা। এখানে কিন্তু সুদই লিখবো, এখানে ওই মূল্য লিখবো না, ঠিক আছে, কারণ আমরা এখানে সব বসাবোই সুদ। অর্থাৎ টোটাল সুদ বের হলো এই পার্সেন্টেজ করে 6,500। এবং আমাদের শর্ত ছিল কি, যে সম্পূর্ণ অকরধার্য দেখাইতে হয় এটার বেলায়। এরপরে আসি 2 নাম্বার, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। এখানেও কোনো শর্ত ছিল না, এটা ডিরেক্ট বসায় দিই আমরা নিয়ম অনুযায়ী। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, দেখো 2 নাম্বারে তাই লিখছি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কত টাকা, 5,000 টাকা। এরপরেরটাই যাই, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 15,000 টাকা। তো আমরা এটাও আমরা ডিরেক্ট বসাই দিছি, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 15,000 টাকা। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000, এটাতেও কোনো শর্ত ছিল না, এটা আমরা ডিরেক্ট বসাই দিছি। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ কত টাকা, এগুলা 10,000। কি ভাই নিয়ম অনুযায়ী বসাইছেন সব ভাই? হ্যাঁ, এগুলো সব নিয়ম অনুযায়ী, প্রথমে একটা ছক দেওয়া আছে, ওই ছক অনুযায়ী আমরা বসিয়ে দিছি। জিরো কুপন বন্ডে একটা শর্ত ছিল, জিরো কুপন বন্ডের উপর কোনো সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। এই জন্য এই আয়টা সম্পূর্ণটাই আমরা খরচ দেখাই দিব, যেটাকে আমরা লিখবো অকরধার্য আয় সম্পূর্ণ। অর্থাৎ জিরো কুপন বন্ডের আয় 20,000 টাকা ছিল কোশ্চেনে, লিখছি বাদ অকরধার্য সম্পূর্ণ 20,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রকৃত পক্ষে আমরা আয় দেখালাম কত, 30,000 টাকা, ঠিক আছে। দুইটা অকরধার্য ছিল, একটা হলো করমুক্তের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় না, আর জিরো কুপন বন্ডের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় না। এই জন্য ওই জিরো দুইটা কুপন ব্যালেন্স বন্ডটা আসলে জিরো। কি এটা? যে বন্ডে কোনো সুদের হার উল্লেখ থাকে না, সমমূল্য বা তার কম মূল্যে বাজারে বিক্রি করা হয়, সেটাকে জিরো কুপন বন্ড বলা হয়। তো এখানে আয়টা কি, ওই জিরো কুপন বন্ডের বাজার দর ওঠানামার উপর ভিত্তি করে এই বন্ডের আয়টা অর্জিত হয়, ঠিক আছে। যদি বন্ডের দাম বাজার মূল্য বেশি হয় তাহলে তার লাভ হয়, যদি কমে যায় তাহলে লস হয়, ওইটাই তার আয়। এখানে কোনো সুদ পায় না সে, ঠিক আছে। আর
এরপরে আসি যে আয় তো আমরা সব বসায় ফেললাম, এখন খরচের দিকে তাকাবো। আয় নিচেও থাকতে পারে, আমরা পুরো প্রশ্ন পড়ে তারপরে ক্লোজ করবো, আগেই ক্লোজ করতে যাবো না। হ্যাঁ, করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 175 টাকা, 225 টাকা এবং 300 টাকা খরচ হয়। কার কার বলছে? কর মুক্তের জন্য তাহলে কত খরচ হইতেছে? কত? 175 টাকা। কর অগ্রিমের জন্য খরচ হইতেছে কত? 225 টাকা। আর জিরো কুপন বন্ডের জন্য খরচ হইতেছে 300 টাকা। তো যেহেতু আমরা করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এখানে তো শূন্য দেখাই ফেলছি নাকি, এটাতে আর বাদ দেওয়ার কিছু নাই, অর্থাৎ 175 টাকা আর বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার তো ব্যালেন্স জিরো, এই জিরো থেকে আর কি বাদ দিব নাকি। এই জন্য এটার আর কোনো কাজে আসতেছে না আমার এই 175 টাকা কার করমুক্ত সরকারি সিকিউরিটি, কারণ ব্যালেন্সটা জিরো। যদি কিছু ব্যালেন্স থাকতো তাহলে আমরা ওখান থেকে বাদ দিতাম। আবার জিরো কুপন বন্ডটা দেখো, জিরো কুপন বন্ডে বলছে 300 টাকা খরচ হয়, তো জিরো কুপন বন্ডও কিন্তু আমরা পুরো টাকাই কি খরচ দেখায় ফেলছি, অর্থাৎ এইখানে আর বাদ দেওয়ার কিছু নাই, বাদ দিলে নেগেটিভ আসবে, নেগেটিভ মানে এখানে কাউন্ট হয় না। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমার আসতেছে না, কাজে আসতেছে না কোনো, 175 টাকা আর 300 টাকা। কিন্তু কর অগ্রিমটা বসাইতে হবে, কারণ কর অগ্রিমের টাকা কিন্তু এখানে আছে কত? 5000 টাকা। তুমি চাইলে এই 5000 থেকে 225 বাদ দিতে পারো, অথবা শেষে যে আমরা এখানে 225 টাকা লিখছি ব্যাংক চার্জ। ঠিক আছে, এই 700 কোথা থেকে আছে এটা একটু পরে পাবো। 225 টাকা ব্যাংক চার্জ বা আদায় খরচ নামে আমি লিখতে পারবো, আদায় খরচ বা ব্যাংক চার্জ লিখতে পারবো। ঠিক আছে, এই যেখানে আদায়ও লেখা আছে আবার ব্যাংক চার্জ, যে কোনো একটা লিখলেই হবে। 225 টাকা আমি কি নামে লিখলাম? এই ব্যাংক চার্জ নামে। ঠিক আছে, এইটার ব্যাংক চার্জ। এরপরে আসি, বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ 700 টাকা ব্যাংক কর্তন করে। বাণিজ্যিক সিকিউরিটিটা যে সুদ, বাণিজ্যিক সিকিউরিটি কোনটা ছিল? এই যে খেয়াল করো, এই যে এটা অনুমোদিত হইতে পারে, অননুমোদিত হইতে পারে, এটা উল্লেখ করে নাই। আমরা ধরে নিলাম অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নাই। ধরে নিলাম অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, এই 15,000 টাকা ব্যাংক আদায় করতে যেয়ে তারা 700 টাকা কেটে রাখছে, তার মানে এটা কি খরচ? তার মানে আমি কি ব্যাংক চার্জ দুইটা পেলাম নাকি? এই হলো কর অগ্রিমের একটা পেলাম 225, আর কি বাণিজ্যিক সিকিউরিটিটা পাইলাম 700 টাকা। এই জন্য ব্যাংক চার্জ দেখে দুইটা নামে দুইটা অ্যামাউন্ট আমরা একসাথে যোগ করে বসাই দিচ্ছি। তুমি চাইলে দুইটা নাম দিয়ে ভেঙে ভেঙেও লিখতে পারো কর অগ্রিম ব্র্যাকেটে লিখবো ব্যাংক চার্জ 225, আর বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন 700 লিখলে ওই একই ঘুরে ফিরে 925 টাকাই আসবে। লাস্ট হচ্ছে আর কি খরচ আছে দেখি, আর একটা খরচ আছে। এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করে। অর্থাৎ এই যে সিকিউরিটি 15,000 টাকায় যে সুদ আসছে, এটা কিন্তু সুদ। অর্থাৎ সে একটা সিকিউরিটি কিনছিল, সেই সিকিউরিটি থেকে সে 15,000 টাকা প্রতি বছর সুদ পায়। তো ওই সিকিউরিটি কেনার জন্য ব্যাংক থেকে আবার সে কিছু টাকা ঋণ নিছিল। কত টাকা ঋণ নিছিল? 1,20,000 টাকা ঋণ নিছিল। কয় পার্সেন্ট সুদে? 6% সুদে। অর্থাৎ 1,20,000 টাকার 6% আমাদের খরচ। এই জন্য এখানে লিখছি কি ব্যাংক ঋণের সুদ। ওই যে ব্যাংক থেকে ঋণ নিছিল 1,20,000, তার উপর সুদ আসছে 7,200। তার মানে কি টোটাল তার খরচ হয়েছে কত টাকা? 8,125 টাকা। তার আয় হয়েছে 30,000 আর খরচ হয়েছে 8,125 টাকা। অর্থাৎ তার সর্বশেষ সিকিউরিটি খাতে মোট আয় কত দাঁড়ালো? 21,875 টাকা। সবাই তো বুঝতে পারছি না? কারো কোনো এন্টি প্রবলেম হলে বলো, না প্রবলেম থাকলে আমি পরের অঙ্কে যাব। যার প্রবলেম আছে সে বলো যে প্রবলেম আছে, না থাকলে আমি চলে যাবো পরেরটা। এই অগ্রিম, এই যে কর অগ্রিমের যে টাকাটা 225 টাকা, এটা কি উপরের যে 5,000 টাকা ওইখান থেকে কোনো এটার কাজ আছে? না, তুমি চাইলে 5,000, এই যে এখানে লিখছি না কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, এটা এই যে ইনার কলামে লিখে 5,000 লিখে মাইনাস ব্যাংক চার্জ 225 টাকা লিখে এখানে বাকি যে টাকা থাকে ওটা বসাইতে পারো, অথবা নিচে একবারে সব খরচগুলো একসাথে করে দিতে পারো। নিচে করাটাই ভালো, এখানে ঝামেলা যাইতে চাইনি আমরা। স্যার এই ব্যাংক চার্জের স্যার ওই এন্ট্রি গুলো না আমি একটু বুঝি না, একটু বুঝাই দিবেন মানে। কোনটা? কর কর মুক্ত আর জিরো না কুপন না, নাকি? এই যে অনুমোদনযোগ্য খরচের ইয়াগুলো 225 যোগ হ্যাঁ হ্যাঁ, বলতেছি। 700, স্যার এখানে 300 কেন আসলো না? 300 আসে নাই কারণ এই 175 হলো কর মুক্তের, 225 হলো কর অগ্রিমের, আর 300 হলো জিরো কুপন বন্ড। এই 125 আসে নাই কারণ করমুক্ত সরকারি সিকিউরিটি আমরা সম্পূর্ণ কর ধার্য দেখাইছি, এই ঘরে কোনো টাকা নাই, অর্থাৎ বাদ দেওয়ার আর কিছু নাই, এই জন্য আর এটা কোনো কাজে আসে নাই। ঠিক একইভাবে জিরো কুপন বন্ডেও 20,000 টাকা ছিল, যেহেতু এটা সম্পূর্ণ কর ধার্য তার মানে কোনো টাকা যাবে না,
আর কোনো টাকা যদি না থাকে তার থেকে আর বাদ দেওয়ার কিছু থাকে না, এই জন্য এই 300 টাকা আসে না। তাহলে আমাদের শুধু রইলো কত, এই 225 টাকা। আর এইখানে আর একটা কমিশন আছে 700, এই 225 আর 700 মিলে হচ্ছে 925 টাকা। আর ঋণ নিছিল, ওই ঋণের সুদ হলো 7200 টাকা। বুঝতে পারছি? এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে, বারবারই আসে, একটু ভালো করে দেখলে হ্যাঁ পারা স্যার, যাবে হ্যাঁ। অঙ্কটা, একদম হুবহু আসে অঙ্কটা। স্যার অকর ধার্য এটা মানে কই থেকে আসলো স্যার? এটা মানে বুঝলাম না এটা। শর্ত আমাদের তুমি মনে হয় প্রথম টুক মিস করছো। এই যে দেখো এখানে জি শর্তেই ভাই। বলা আছে দুইটা জিনিস অকরধার্য, অর্থাৎ এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না সরকারকে, এই জন্য খরচ হিসেবে সেটা বাদ দিয়ে দেখাইতে হয়। আর এটা যদি আমি দেখাই, তার মানে এই টাকাটা যদি আমি এখানে দেখাই, তাহলে আমার কিন্তু মোট আয় বেড়ে গেল, আর মোট আয় যত বাড়বে সরকারকে ট্যাক্স তত বেশি দিতে হবে। যেহেতু সরকারই বলে দিছে যে এই টাকার উপর ট্যাক্স ধরতে হয় না, এই জন্য মোট আয়কে আমাকে কমানোর জন্য এই কাজটা করা হয় এখানে, অকরধার্য। জি ভাই, বুঝতে পারছি। ভাই আমাদের আগে আয়ের খাতগুলো করতে হবে, দেন হ্যাঁ, তারপরে আপনার তারপরে খরচেরটা খরচগুলো করলে বাদ আমাদের দিব। সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, আয় থেকে ব্যয়গুলো বাদ দিব। এখন আমরা যাব 3 নাম্বার অঙ্কে। তো যাওয়ার আগে আমি একটু এটাকে নিচে নামায় নেই, এক পেজে নিয়ে নেই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার অঙ্কে যাই। 3 নাম্বারে এতক্ষণ আমরা যে দুইটা অঙ্ক করে আসলাম ওই দুইটার আঙ্গিকেই হবে, কোনো ব্যতিক্রম কিছু নাই এখানে। 3 নাম্বারটা দেখি। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ দেওয়া আছে 32,000 টাকা। তো আমরা বলছিলাম করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ লেখা পাইলেই কি করব, সম্পূর্ণ টাকাটাই বাদ দিব। কি নামে বাদ দিব? অকর ধার্য নামে। ঠিক আছে? তো 32,000 টাকা বাদ অকর ধার্য কত দিছি? 32,000 টাকা। এটা সবসময় মনে রাখবা, করমুক্ত সম্পূর্ণ অকর ধার্য, দেখলেই এই কাজটা করে ফেলবা। কর বাদ সরকারি সিকিউরিটি, এই এন্ট্রিটা নতুন আসছে, এটা আগের দুইটা অঙ্কে ছিল না। কর বাদ সরকারি সিকিউরিটি, তো আমরা রুলস এর মধ্যে পড়ছিলাম যে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ যদি দেওয়া থাকে, তাহলে এই সুদকে আমরা 100 দিয়ে গুণ 80 দ্বারা ভাগ করব। কারণ আমরা এটাও বলছিলাম কেন 80 দিয়ে ভাগ করব, কারণ প্রশ্নের মধ্যে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ দেওয়া থাকলে আমরা বুঝে নিব যে এই টাকাটা সরকার ট্যাক্স কেটে রেখে তারপরে আমাকে 24,000 টাকা দিছে, উৎসস্থলে ট্যাক্স কেটে রাখছে, অর্থাৎ আমি যেখান থেকে এই টাকাটা আমি নিতেছি সেখানে আগে টাকা কেটে রেখে তারপরে তোমাকে টাকা দিছে। অর্থাৎ এই টাকাটা হলো এই খাতে, অর্থাৎ এই যে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ খাতে সরকার 20% ট্যাক্স কেটে রাখে, এটা মনে রাখতে হবে। কর বাদ সরকারি সিকিউরিটি সুদের ক্ষেত্রে সরকার 20% ট্যাক্স কেটে রাখে, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া তোমাকে বুঝতে হবে কি এটা 80% টাকা দেওয়া, এই জন্য আমরা 80 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? কর বাদ সরকারি সিকিউরিটি সুদকে 80 দ্বারা ভাগ করছি। আমার জানার দরকার যে ট্যাক্স কাটার আগে কত ছিল, অর্থাৎ মোট টাকাটা কত ছিল সেটা জানার জন্য আমরা 100 দিয়ে গুণ করছি, অর্থাৎ 80% দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে আমরা আসল টাকা কত ছিল সেটা জানার চেষ্টা করছি। আসল টাকা ছিল 30,000, অর্থাৎ 30,000 টাকায় 20% কত হয়? 6,000 টাকা। তাহলে সরকার 6,000 টাকা ট্যাক্স কাটছে আর তোমাকে দিছে কত? 24,000। তার মানে এখানে কি করতে হবে, এখানে আমাদের অবশ্যই মোট সুদ রাখতে হবে, এখানে কোনো ওই যে টাকা কেটে রাখছে যে ওইটা আসবে না, টাকা কাটার আগে কত ছিল ওইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? কারণ কি আমরা মোট সুদ নির্ণয় করতেছি, এখানে কোনো বাদ দেওয়ার অ্যামাউন্ট আসবে না। তো এই হলো কর বাদ সরকারি সিকিউরিটি সুদের নিয়ম। এরপরে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আছে 10,000 টাকা। তো এটার কোনো রুলস ছিল না, এটা ডিরেক্ট বসাই দিতে হয়, এই জন্য আমরা ডিরেক্ট বসাই দিছি। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কত? 10,000 টাকা। এরপরে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি দেওয়া। ঠিক আছে? কি বলছে? তার আগে আরেকটা বাদ পড়ে গেছে না, 10% অনুমোদন, না এটা বলে ফেলছি। হ্যাঁ, এরপরে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি দেওয়া, অর্থাৎ এটা কিন্তু সুদ না। ঠিক আছে? সুদ হলে শুধু অবশ্যই উল্লেখ থাকবে যে সুদ। এই জন্য কি করতে হবে, এই 2 লাখ টাকার 12% আমাকে কি করতে হবে? সুদ ধরতে হবে। এই জন্য তাই করছি, এখানে দেখো 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 2 লাখ টাকার 12% হলো 24,000 টাকা, ডিরেক্ট বসাই দিয়েছে। কারণ এটার কোনো রুলস ছিল না, এটা ডিরেক্ট বসানোর নিয়ম। পার্সেন্টেজ করার একটাই কারণ, কারণ এটা মূল্য দেওয়া ছিল, এটাকে আমরা সুদে কনভার্ট করে নিয়েছি। জিরো কুপন বন্ড আমরা শিখে আসছি, সম্পূর্ণটাই অকরধার্য দেখাই দিতে হয়। এখানে তাই করছে, দেখো জিরো কুপন বন্ড 24,000 বাদ অকরধার্য সম্পূর্ণ। তো শেষ পেশ আমরা মোট আয় দেখাইতে পারছি কত? 94,000 টাকা। এরপরে আমাদের একটা খরচ ছিল এই অঙ্কে, আগের অঙ্কগুলোতে যেমন 2-3টা খরচ ছিল, এই অঙ্কে একটা মাত্র খরচ। এইটার খরচটা হচ্ছে উপরোক্ত সুদ সমূহ আদায়ের জন্য ব্যাংক 6,520 টাকা চার্জ করে। অর্থাৎ এই যে তুমি এইখানে 32,000 টাকা আদায় করছো,
24 করছো, 10,000 করছো, 30,000 করছো, আর এইটা কত আসছিল 24,000। এই সবগুলো সুদ যোগ করবা আগে। তার মানে কি এই 6,250 টাকা সুদ আদায় করতে যে, সরি, এই 6,252 টাকা খরচ হয়েছে, তার কত টাকা সুদ আদায়ের জন্য, এগুলো সব যোগ করলে যেটা হবে ওইটা। অর্থাৎ এই যে এখানে গণনা কার্য দেখাইছি আমরা, যে ব্যাংক চার্জ যোগ্য সুদের পরিমাণ নির্ণয়। অর্থাৎ এই 32 কোথায় পাবে আমি একটু দেখাই, যে 32, 24, 10, এই দেখো 32, 30 কোথা থেকে আসলে একটু, সরি, এই যে 30,000 এইটা হবে। ভাই এখানে তো 30,000 হ্যাঁ আসবে। 30,000, এই যে দেখো এখান থেকে দেখলে ক্লিয়ার বুঝতে পারবা। এই যে 32,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, 24,000 টাকা, এগুলো কিন্তু এখানে লিখছি। এই যে 24,000 টাকা, ঠিক আছে, সবগুলো সুদ মিলে তার মোট সুদ কত দাঁড়াইছে 1.5 লাখ টাকা। অর্থাৎ এই 1.5 লাখ টাকার সুদ আদায় করতে যে তার 6,520 টাকা খরচ হয়েছে। তো আমার অ্যাকচুয়ালি আয় হয়েছে কত এখানে 94,000। অর্থাৎ 94,000-এ কত খরচ হয়েছে সেটা আমরা বের করবো। এই জন্য কি করছি, 6,520 টাকাকে মোট কত সুদ ছিল 1.5 লাখ টাকা, এটাতে ভাগ করছি। আর আমি অ্যাকচুয়ালি হাতে দেখাইছি কত আয় দেখাইছি 94, এই জন্য 94 খরচ হয়েছে আমাদের 4,086 টাকা। ঠিক আছে, 6,000 টাকা ছিল হলো 1.5 লাখের খরচ, আর 94,000-এর খরচ হলো 4,086 টাকা। এই মোট তার সুদ দাঁড়াইছে কত 89,914 টাকা। ঠিক আছে, 89,914 টাকা। এই হলো এটার অঙ্ক। এটা আমাদের, আমি যখন পরীক্ষাতে আমি 2013-তে দেই, সেকেন্ড আমাদের সময় ছিল থার্ড ইয়ার এই অঙ্ক, সরি সেকেন্ড আচ্ছা ইয়ারে ছিল, ভাই, এইখানে যে সেকেন্ড ইয়ারে অঙ্কগুলোর আমি নিচে দিছি। যে আমাদের টিকা দেওয়ার জন্য উল্লেখ করার জন্য বলা হয়েছে, প্রতিটা হ্যাঁ অঙ্কের শেষে কি এই টিকা দিতে হবে? হ্যাঁ, টিকা দিবা, 2-3টা টিকা, 2টা তো মাস দিতেই হবে, 2টার বেশি যেগুলো যদি আর কি দেওয়া যায় দেওয়া যায়। শুদ্ধ দেওয়া আছে ওইগুলাটা দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলা আমরা দিয়ে দিব। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য। তারপরে এটা ভাই ব্যাংক বাধ্যতামূলক না, 2 চার্জের যে নাম্বারটা। টাকাটা ভাই, হুম, ব্যাংক চার্জের যে টাকাটা, এটা যে নিয়ম মাফিক যে এইভাবে দিতে হবে। এখানে যদি আগে আপনার বড় টাকাটা দেওয়া হয় তাহলে তো আর ইয়াটা মিলতেছে না। কোনটা, কোন জায়গায় এই যে বড়টা ব্যাংক বসাবা? চার্জ, এই যে 6,520 টাকা হ্যাঁ এটা, ভাগ 1.5 লক্ষ টাকা ইন্টু হ্যাঁ 94,000 টাকা। তো এখানে ফার্স্ট টাইম যদি আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে ভাগ করি তাহলে তো অঙ্ক আর না মিলবে হবে না। কেমনে, তুমি এটাই তো তো। নিয়মের বাইরে চলে যাবা। ওটা তো আর হইলো না। নিয়মটা কি, যে তুমি আগে হিসাব করতেছো যে আমার 1 টাকায় খরচ কত, ঐকিক নিয়মের মতো 6,520 টাকা তো 1.5 লাখের খরচ। এটা যদি আমি ভাগ করি 6,520-কে 1.5 লাখ দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 1 টাকা। 1 টাকা আয়ে খরচ কত, ওই 1 টাকা আয়ের সাথে তুমি এই খরচটা গুণ করলে তুমি 94,000 টাকার খরচটা পেয়ে যাবে। ঠিক আছে, ছোট ক্লাসে যেমন আমরা ঐকিক নিয়ম করি না, ওইভাবে করছি কাজটা। ঐকিক নিয়ম দ্বারা এখানে দেখে না, এখানে ডিরেক্ট সূত্রের অনুযায়ী ফালাই দিছি। মানে শেষে যে পার্টটা আমরা লিখি না, 6,000 ভাগ 1.5 লাখ, পরের লাইনে যে আবার 94,000 গুণ দিয়ে ওই কাজটা এখানে ডিরেক্ট করে দিছি। ঠিক আছে, তো এই হলো আমাদের 3 নাম্বার অঙ্ক। এটা আমরা 2013 সালে আমরা পরীক্ষার হলে দিছিলাম এটা। এরপরে 2বার রিপিট করছে, 2017 সালে এবং 19 সালে। 19 সালে ম্যানেজমেন্টদের আর আসবে না এটা, যারা মাত্র করলা। ঠিক আছে, কারণ তোমরা তো 20-এ দিবা না, ম্যানেজমেন্টে যারা আছে থার্ড ইয়ার, এটা এবার আসে পড়ছে। 21-এ পড়বে ভাই, 20-এ পড়বে না, ঠিক 21-এ। আছে, তো অ্যাকাউন্টিং এ যারা আছে ওদের আসার পসিবিলিটি আছে। সমস্যা নেই, শিখে রাখলে কিভাবে করতে হয়। 4 নাম্বার অঙ্কে যাই। হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক। টেক্সটটা দেখছো অন্য অন্য সাবজেক্ট থেকে কিন্তু একটু ইজি। ওই যে বললাম যে চার্ট গুলো একটু বুঝে গেলে অঙ্কগুলো ইজিলি পেরে যাবে, অত সূত্র মুখস্থ করতে হয় না টেক্সট। চার্টগুলো ভাই মুখস্থ করে ফেলাইলে তুই তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, চার্টটা মুখস্থ করতে হবে, হাতে কলমে 2-3টা অঙ্ক করলে দেখো সবগুলো ইজিলি পেরে যাইতেছে। মনে হয় ভাই এখন এটা লাস্ট অঙ্ক আজকের জন্য, 4 নম্বর। আচ্ছা দেখি 4 নাম্বার শেষ কিনা। নিম্নে জনাব ইমরানের 2018-19 আয় বর্ষ দেওয়া আছে, এই জন্য এখানে দেখো এই যে জনাব ইমরান লিখছি, আয় বর্ষ লিখছি 18-19, তার মানে পর বর্ষ হবে তার পরবর্তী যে আর্থিক বছর সেটা। এরপরে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ওই আগের মতো আমরা কি করব, 10,000 লিখবো, বাদ অকর ধার্য দেখাবো সম্পূর্ণ রুলস অনুযায়ী। কর বাদ সরকারি সিকিউরিটি সুদে বলছিলাম আমরা 32,000 টাকা দেওয়া নাকি কর বাদ। ঠিক আছে, কর বাদ এবং কোনটা সরকারি সিকিউরিটি সুদ, তাহলে রুলস কি বলছিলাম, এই টাকাকে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। তো এই কাজটা এখানে করা হয়েছে। কর বাদ সরকারি সিকিউরিটি সুদ 32,000 ভাগ 80 গুণ 100 কত আসলো 40,000 টাকা। ঠিক আছে, তারপরে তুমি এই কলামে বসাই দিতে পারো, পরের কলামে সমস্যা নেই। বুঝার সুবিধাতে পরের কলামে দিয়ে দিই, আবার প্যাচ লাগাই দিবা 7,200
4টা করে দিলাম, ঠিক আছে। ডিরেক্ট বসাই দিলাম 40,000। এরপরে কি বলছে, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 7,200, এটার কোনো রুল ছিল না, এটা ডিরেক্ট বসাই দিতে হয়, ডিরেক্ট বসাই দিয়েছি 7,200। এরপরে যেটা আসছে সেটা হলো ঋণপত্র ক্রয়ের তারিখ দেওয়া আছে, ঠিক আছে। ঋণপত্র ক্রয় করছে কয় তারিখে, 1/1/2019, 2 লাখ টাকার সুদের হার বাৎসরিক কত, 14,000 বাৎসরিক হবে এটা, 14,000 টাকা, এই সরি 14% মূল্যে, অর্থাৎ 14% সুদে সে 2 লাখ টাকার একটা ঋণপত্র কিনছে। কবে কিনছে, 2019 সালের 1 জানুয়ারি। তো আমাদের আচ্ছা স্যার, বলো। 40,000 টাকা যে আপনি ওই যে পিছনে 2 নাম্বার ঘরে যে বসালেন, সামনের ঘরেও তো আছে, এটা কি না কাটতে স্যার, হবে এটা না? কাটতে হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম, যে এই যে ঋণপত্র কিনছে 2 লাখ টাকার, ঠিক আছে, এই 2 লাখ টাকার আমি যদি 14% করি, তাহলে যে টাকাটা আসবে সেটা কিন্তু 1 বছরের সুদ, কারণ সুদের হার বাৎসরিক বলেও দিছে, আর না বলা থাকলে আমরা একটা বাৎসরিকই ধরি। তো 1 বছরের সুদ আসবে। এখন প্রশ্ন হলো আমি কত দিনের সুদ এখানে দেখাবো। এখন আমাদের হিসাবকাল শেষ হবে কবে বলছিলাম, এই যে 2019 সালের জুন মাসে শেষ হয়, ঠিক আছে। কারণ আমাদের আর্থিক বছর শুরু হয়, ট্যাক্সের যত অঙ্ক করবা আমরা ওই যে বাজেট যেভাবে হিসাব করি ওইভাবে, বাজেট শুরু হয় কবে থেকে, জুলাই থেকে নাকি, অর্থাৎ 2018 সালের জুলাই মাসে শুরু হবে আর 2019 সালের জুন মাসে শেষ হবে। অর্থাৎ এইখানে কি করছে সে, 2019 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে সে সিকিউরিটি কিনছে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে জুনের মাস পর্যন্ত কত দিন হয়, 6 মাস হয় নাকি, 6 মাসই তো হয় নাকি, জানুয়ারি থেকে জুন, টোটাল জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 মাস। তার মানে আমরা কয় মাসের সুদ দেখাবো, 6 মাসের সুদ এখানে দেখাবো, ঠিক আছে। কারণ সে তো আর ওই কি করে নাই, কি বলে, জুলাইতে আর কেনে নাই, সে কিনছেই তো কবে, 2019 সালের জানুয়ারি মাসে। তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের সুদ আমরা এখানে শো করবো। তাহলে 2 লাখ টাকার 14% হলো 1 বছরের সুদ। আর 6 মাস বলতে 6 দিয়ে ভাগ 12, 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দেওয়া, যে কথা, 12 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তুমি 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে যা হবে সরাসরি অর্ধেক করে দিলে সেমই আসবে রেজাল্ট, ঠিক আছে। 6 মাসের সুদ, বুঝতে পারছি, মানে কি অর্ধেক, 2 দিয়ে ভাগ দিমু ভাই আমরা। 2 দিয়েও দিতে পারো, অথবা তুমি কি করতে পারো, 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করো, একই আসবে। 6 মাসের জন্য আমরা 2 দিয়ে ভাগ দেব না? হ্যাঁ, টোটাল টাকাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করলেও যা আসবে, ডিরেক্ট 2 ভাগ করলেও সেমই আসবে, মানে 1 বছরের অর্ধেক মানে কি 2 না, এই জন্য 2 দিয়ে ভাগ করছে, ঠিক আছে। তোমরা যেভাবে ভালো মনে করো বা বুঝো ওইভাবে দিতে পারো, সমস্যা নেই। 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, অথবা ডিরেক্ট 2 দিয়ে ভাগ, 14,000 টাকা সুদ আসতেছে। এরপরে জিরো কুপন বন্ড, এটার বলা লাগতেছে না, কারণ এটা ডিরেক্ট বাদ হয়ে যাবে যা আছে। জিরো কুপন বন্ড 15,000, এখান থেকে বাদ যেতেছে সম্পূর্ণটাই, আমাদের লাস্ট শেষ পর্যন্ত থাকতেছে আমার 61,200 টাকা। এখান থেকে আমরা খরচগুলা বাদ দিব। তো আমাদের খরচ দেখি কি কি আছে। 14% ঋণপত্র ক্রয়ের জন্য, অর্থাৎ এই যে এই ঋণপত্রের কথা বলতেছে, এই ঋণপত্র কেনার জন্য সে কি করছে, ইমরান ব্যাংক হতে 12% সুদে 1 লাখ টাকার ঋণ নিছে, ঠিক আছে। অর্থাৎ 1 লাখ টাকায় 12% সুদ আসতেছে 12,000 টাকা। 12,000 টাকা কি খরচ হয়েছে তার নাকি, কারণ ব্যাংকে তার 12% সুদ দিতে হবে, সুদ পাইলে আয় আর সুদ দিলে হলো খরচ। তার মানে কি 1 লাখ টাকায় 12% সুদ হলো 12,000 টাকা। কিন্তু এই সুদটা কাউন্ট করতে বলছি কিভাবে, ঋণ গ্রহণ করেন ঋণপত্র ক্রয়ের একই তারিখে, অর্থাৎ যেই তারিখে সে ঋণপত্র কিনছে ওই তারিখেই সে ঋণ নিছে, অর্থাৎ এখানেও 6 মাসের সুদ কাউন্ট করতে হবে। বুঝতে পারছি লাইনটা, 14% ঋণপত্র ক্রয়ের জন্য জনাব ইমরান ব্যাংক থেকে 12% সুদে 1 লাখ টাকা ঋণ নিছে, অর্থাৎ এই 2 লাখ টাকার সিকিউরিটি কিনতে গিয়ে সে 1 লাখ টাকায় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তাহলে 1 লাখ টাকায় ব্যাংককে সুদ দিতে হবে 12%, অর্থাৎ 12,000 টাকা সুদ দিতে হবে, এবং এই সুদটা হবে 6 মাসের, কারণ ওইখানে বলছে একই তারিখে, অর্থাৎ যেই তারিখে কিনছে ওই তারিখে সে ঋণ নিছে। তো ওইখানে যেহেতু 6 মাসের সুদ আয় দেখাইছি, এখানে 6 মাসের সুদ ব্যয় দেখাবো 1 লাখ টাকার এগেইনস্টে। তো এখানে কত আসতেছে দেখো, এই যে 1 লাখ টাকার 12% করে অর্ধেক করে দিচ্ছে, 6,000 বেরিয়েছে। আর সর্বশেষ সুদ আদায়ের জন্য ব্যাংক হতে 2% হারে চার্জ কর্তন করে। এখন এইভাবে যদি পার্সেন্টেজ থাকে তাহলে তোমাদের জন্য ইজি, সুদের ব্যাংক চার্জটা যদি পার্সেন্টেজে থাকে তাহলে ইজি কিভাবে, এই যে ডিরেক্ট তুমি যেটা বের করে রাখছো এই টাকার উপর পার্সেন্টেজ করে দিলে কাজ শেষ, ঠিক আছে। 61,200 ডিরেক্ট পার্সেন্টেজ করে দিলেই
কাজ শেষ হয়ে যাবে, ব্যাংক চার্জ বের হয়ে যাবে। এইগুলো আমাদের কত নাম্বার ছিল, এটা 4 নাম্বার অঙ্ক নাকি? বেশক আর একটা অঙ্ক দেখা যাবে, ছোট অঙ্কই তো, দেখা যাবে, সমস্যা নেই, একটা করে নেক্সট ভাই ক্লাসে একটু আমরা। প্রবলেম ছিল ভাই 4 হ্যাঁ নম্বরে। বলো বলো। ভাই জুন মাস পর্যন্ত কেন ধরা হলো এই জিনিসটা একটু আমাদের বুঝুন। ট্যাক্সের সব অঙ্ক আমরা করব জুলাই থেকে জুন পর্যন্ত, যত অঙ্ক করবে নেক্সট এখান থেকে শুরু করে সব অঙ্কই জুলাই থেকে জুন পর্যন্ত কাউন্ট হবে। আমার আর্থিক বছর অনুযায়ী ট্যাক্সের অঙ্ক করা হয়। বাজেট যেমন জুলাই থেকে জুন, এখানেও আমাদের ট্যাক্সের অঙ্কটাও জুলাই থেকে জুনে হিসাব হয়। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলি, দেখে আজকে শেষ করে দিই। এটা ছোটই এবং করার মধ্যেই, দেখো তোমরা নিজেরা এটা বুঝো কিনা। যদি কারো কোনো এন্ট্রি বুঝতে প্রবলেম হয় বলো, আমি বুঝিয়ে দিতেছি। আমার মনে হয় না আমার পড়তে হবে, তোমরা একটু দেখো, সলিউশনে দেওয়া আছে। কারো কোনো প্রবলেম হলে বলো না, তারপরে আমরা আগাবো। আমাদের এখানে মেবি একজন বগুড়া না ভৈরবের একজন মেবি আছে। স্যার ছেলে না মেয়ে? ওই আরো যে আসবে ভৈরবে ওই ইসের অনলাইন থেকে কয়েকদিন নক করছে, আরো আসবে। ওনাকে মোবারকবাদ। ভাই এটার হিসাবটা কি সবসময় 1 বছরের হবে না? হ্যাঁ 1 বছরের হবে। স্যার এই যে ব্যাংক চার্জটা একটু বুঝাইয়া দেন। ব্যাংক চার্জ এখানে বলছে ব্যাংক ঋণের সুদ। ব্যাংক ঋণের সুদ কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, ব্যাংক ঋণের সুদ। তো এখান থেকে প্রথম দিকে আমি একটু বলি, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 30,000 আছে, 30,000 টাকা সম্পূর্ণ অকরধার্য। জিরো কুপন বন্ডের সুদ 25,000 টাকা দেওয়া আছে। এই জন্য 25,000 টাকা আমরা জিরো কুপন বন্ড, এই যে এখানে লিখছি, এটা আগেও লেখা যাবে পরেও লেখা যাবে, ভুল ক্রমে আমরা সিরিয়াল অনুযায়ী লেখা যায়, আগে পরে হলে সমস্যা নেই। ঠিক আছে, জিরো কুপন বন্ডের সুদ 25,000 টাকা আমরা বসাইছি। তারপরে ঋণপত্র কিনছিলাম, ঋণপত্রের সুদ 35,000 টাকা, 35,000 টাকা বসাইছি। এরপরে বাণিজ্যিক সিকিউরিটির সুদ 24,000 ছিল, এটা ডিরেক্ট বসাই দিচ্ছি, 12% বাণিজ্যিক সিকিউরিটির সুদ 24,000 টাকা। এরপরে ব্যাংক চার্জ, উপরোক্ত সিকিউরিটির সুদ সংক্রান্ত খরচ, ব্যাংক চার্জ, ব্যাংক ঋণের সুদ ছিল 5,000 টাকা। ঠিক আছে, ব্যাংক ঋণের সুদ 5,000 টাকা, এটা বসাই দিচ্ছি ব্যাংক ঋণের সুদ। সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 2,500 টাকা। ওটা তো ওই যে আগের মতো, আগে তোমাকে মোট সুদ বের করতে হবে। এই 30,000, 25,000, 35,000, 24,000 এগুলো সব যোগ করবা, যোগ করলে 1,14,000 বের হবে। হ্যাঁ, তোমার সুদ আদায় করছে ব্যাংক চার্জ কত হয়েছে 2,500, এটা কত টাকার জন্য? ওই যে মোট সুদ যত আদায় করছে তার জন্য, এটাতে ভাগ করছি। আর অ্যাকচুয়ালি তোমার আয় হয়েছে 59,000, 59,000 দিয়ে গুণ করছি। এটা কিন্তু নতুন কিছুই না, এটা আগে করে আসছি একটু আগে। ঠিক আছে, ইজি তো নাকি? প্রথম দিন তো মনে করছিল কি নাকি, অতটা কিন্তু এরকম না। প্রথম ভাই চার সত্যি দেখলে কথা, আপনি প্রথম যেদিন এই যে চারটা আমাদেরকে বুঝাইতেছিলেন, আমি ভাই না বুঝতে পেরে লাইন থেকে বের হয়ে গেছি, বুঝছেন? ওইটা অঙ্ক করলে একটা জিনিস, আর এমনি দেখা একটা জিনিস, করতে গেলে বুঝতে পারলে সহজ। যাক, আর অতি ওটা উত্তম মাথায় এবং অনেকে খুব সোজা। ঢোকায় নাই, কারণ হলো একটা চ্যাপ্টার শেষ করে আবার আরেকটাতে গেছি, তো এই জন্য ওটা মাথায় কেউ রাখেও নাই। এই জন্য আমি আজকে আবার প্রথম থেকে করায় তারপরে অঙ্ক চলে গেছি। তাহলে ভাই নিয়মগুলো ভাই মুখস্থ করতে হবে আগে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদের কাজ থাকবে, এগুলো তো করবাই, একটা তো হাতে কলমে হয়তো করছো, তোমরা 6 পর্যন্ত করে রাখবে, 1 থেকে 6। ঠিক আছে, বাকি 6টা আমরা নেক্সট ক্লাসে দেখে শেষ করে কিন্তু দেবো। ভাই কথা হইলো, আপনি তো বাইরের কাজ দিতেছেন, এই বাইরের কাজ দেখবেন কিভাবে? তুমি তোমাদের ছবি তুলে পাঠাইতে হবে, ওই ফিনান্স দেই, ফিনান্স ওরা তো ছবি তুলে পাঠায় কাজগুলা, তোমরা তো